আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আমি আজকে আলোচনা করতেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 13.2। ঠিক আছে, সেটা হলো ধারা, গুণোত্তর ধারা। গত ক্লাসে আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি। তো সেখানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা সবই বিস্তারিত, বা ধারা কাকে বলে, অনুক্রম কাকে বলে, অথবা তোমার এই যে ধারা আমাদের কি কি প্রয়োজনীয়তা আছে, কি কি কাজে লাগে, সেই সবগুলো নিয়ে বিস্তারিতভাবে 13.1-এ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা 16.1টা দেখোনি তারা দেখে আসতে পারো, তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। সেখানে সেই অধ্যায় বেসিক নিয়ে সবগুলো আলোচনা করা আছে, আর এই অধ্যায়ে আমি বইয়ের অঙ্কের সমাধানগুলো করাবো। ঠিক আছে, তো দেখি এই অধ্যায়ে কি কি প্রশ্ন, মানে কি কি তোমার সূত্রগুলো আছে, সূত্রগুলো আগে একটু দেখি নেই। সূত্রগুলো কি কি আছে? n-তম পদের একটা সূত্র আছে গুণোত্তর ধারা। আছে গুণোত্তর ধারা কাকে বলে? গুণোত্তর ধারা হলো যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দিলে যদি বা ভাগের অনুপাত ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রেই একই মান আসে, তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। এর আগের ক্লাসে আমরা করেছিলাম সমান্তর ধারা। সেটা কি? সমান্তর ধারা ছিল যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান আসে। ঠিক আছে, সেটা ছিল সমান্তর ধারা। আজকে আমি আলোচনা করতেছি সেটা গুণোত্তর ধারা নিয়ে। গুণোত্তর ধারা কি? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা বা সবসময় যদি সমান হয়, সেক্ষেত্রে তাকে গুণোত্তর ধারা বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো গুণোত্তর ধারার n-তম পদের একটা সূত্র আছে। n-তম পদের সূত্রটা হলো a r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এই সূত্রটা হলো n-তম পদের সূত্র। ঠিক আছে, যদি বলে যে 10তম পদ কত বা 12তম পদ কত, সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো দেখো এখানে a r টু দি পাওয়ার n-1, তাই না? তো এখানে a কি? a হলো প্রথম পদ, আর r হলো সাধারণ অনুপাত। ঠিক আছে, r সাধারণ অনুপাত, আর n-1, n হলো মানে যে পদের মান বলা হবে সেটা আর কি। এরপরে n পদের সমষ্টির একটা সূত্র আছে, পদের সমষ্টি। n পদের সমষ্টি অ্যাকচুয়ালি দুইটা আছে, যেমন একটা সূত্র হবে যখন r বড় হবে, মানে সাধারণ অনুপাত, আর একটা 1 এর থেকে বড় হলে বা ছোট হলে, এরকম ভাবে। তাহলে দেখো n-তম পদের সমষ্টির সূত্র আছে দুইটা। একটা কি? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। আচ্ছা, এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা তখনই হবে যখন তোমার r এর মান 1 এর চেয়ে বড় হবে। এই সূত্রটা তখনই হবে যখন r এর মান 1 এর চেয়ে ছোট হবে আর কি, মানে 1 বড় হবে কার চেয়ে? r এর চেয়ে। যখন 1 বড় হবে তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই শর্ত হলে। এরপর দেখো আরো একটা সূত্র আছে এইটারই, a ইনটু r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, ডিভাইডেড r মাইনাস 1। এটার সাথে পার্থক্য কি? এখানে r বড় কার চেয়ে? 1 এর চেয়ে। ঠিক আছে, এখানে এটা মনে রাখবা এইভাবে, যেটা বড় সেইটা সূত্রে আগে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু r এর চেয়ে 1 বড় ছিল, তাই 1টা আগে হচ্ছে, তারপরে rটা পরে আসছে। এটার ক্ষেত্রে r বড়, এই কারণে r আগে আসছে, তারপরে 1। ঠিক আছে, তাহলে এইটা হলো n পদের সমষ্টির সূত্র। এরপরে আরো দুইটা সূত্র আছে, সেই দুইটা আরো তিনটা সূত্র আছে। একটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আরেকটা দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা হলো
n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, ঠিক আছে। এটা কি? এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে। এরপর একটা আছে n সংখ্যক বর্গের সমষ্টি, n সংখ্যক বর্গের সমষ্টির সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6, ঠিক আছে। এটা কি? এটা হলো n সংখ্যক বর্গের সমষ্টির সূত্র। আরেকটা সূত্র আছে n ইকুয়াল n সংখ্যক ঘনের, মানে কিউব যেটা থাকে, n সংখ্যার ঘনের n সংখ্যক গণের সমষ্টি কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এটা মাত্র এই কয়টা সূত্র আছে, 1টা 2টা 3টা 4 5 6টা, এই 6টা সূত্র আছে। এই 6টা সূত্র যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে আশা করি এর সব অঙ্কগুলোই পারবে তোমরা। আচ্ছা, তাহলে এই গুণোত্তর ধারাটা নিয়ে একটু আলোচনা করি, তারপর অঙ্কে যাচ্ছি। তো গুণোত্তর ধারা কি? যে কোনো ধারার যে কোনো পদ থেকে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে একই মান আসে বা সমান হয়, সেক্ষেত্রে তাকে গুণোত্তর ধারা বলা হয়। যেমন আমি যদি এখানে একটা সূত্র লিখি, সূত্রকে একটা ধারা লিখি, যদি যেমন মনে করো 2 4 8 16, এই একটা ধারা আছে, ঠিক আছে। এই ধারাটা কি ধারা সেটা আমরা কিভাবে বুঝবো? আগে দেখতে হবে এই ধারাটা আমাদের কিছু কি ধারা সেটা জানা নাই। তো এটা আবার সহজ টেকনিকে দেখা যায়, সহজ টেকনিকে তুমি এটা বুঝতে পারো। যেমন এখানে প্রতিটা পদের মান তার দ্বিগুণ করে বাড়তে থাকবে। দেখো এখানে কত আছে? 2, তাহলে 2 এর দ্বিগুণ কত? 4, তারপর 4 এর দ্বিগুণ কত? 8, 8 এর দ্বিগুণ কত? 16। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি? প্রতি ক্ষেত্রে তার দ্বিগুণ করে মান বাড়তে থাকে, পূর্বেরটার চেয়ে দ্বিগুণ করে মান বাড়তে থাকে। আর সমান্তর ধারাটার ক্ষেত্রে কি ছিল? প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান করে বাড়তে থাকবে। যেমন সমান্তর ধারাটার ক্ষেত্রে এরকম 2 যোগ 4 যোগ 6 যোগ 8। এখানে কি দেখো, এখানে কি হইলো? প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা করে বাড়ছে। যেমন এখানে 4 - 2 2 আসলো, আবার 6 - 4 তাহলে 2 আসলো। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু একই মান আসতেছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা করে বাড়তেছে। এখানে এটা থেকে এটা 2 বাড়ছে, এটা থেকে এটা 2 বাড়ছে, এটা থেকে এটা 2 বাড়ছে, এরকম ভাবে হয়েছে। তাহলে এটা কি হলো? এটা একটা সমান্তর ধারা, ঠিক আছে। এরপর দেখো গুণোত্তর ধারাটা কি? গুণোত্তর ধারা কিন্তু প্রতিটা ক্ষেত্রে তার দ্বিগুণ করে মান, আগেরটার চেয়ে দ্বিগুণ করে মান বাড়তে থাকে, ঠিক আছে। আগেরটার চেয়ে দ্বিগুণ করে মান বাড়তে থাকবে। যেমন এখানে দেখো 2 আছে, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এরকম করে বাড়তে থাকবে। এটা হলো গুণোত্তর ধারা, ঠিক আছে। এখন দেখো গুণোত্তর দ্বারা এটা আমরা কিভাবে বুঝবো? সরাসরি এভাবে যদি না বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে কি করব? দ্বিতীয় মানে যে কোনো একটা পদ নিয়ে নেব, সেই পদটাকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। যেমন এখানে 4 আছে, 4 কে 2 দ্বারা মানে পূর্ববর্তী পদ, এখানে আমি যে কোনো পদ এইটাকে ধরে নিয়েছি, এটার পূর্ববর্তী পদ আছে কত? 2, 2 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি 2 আসলো, ঠিক আছে। এরপর আবার দেখো 8, 8 কে আমি ভাগ দেব তার পূর্ব, আমি যদি এইটাকে যে কোনো একটা পদ ধরে নিই, তার পূর্ববর্তী পদ কি? 4, তাহলে 4 দ্বারা ভাগ করলে আসলে কত? 2 আসলো, ঠিক আছে। এরপর আবার একই রকম দেখো, আমি যদি 16 একটা পদ ধরে নিই, তার আগের পদ কত? 8, 2 দ্বারা ভাগ করলে 8 দ্বারা ভাগ করলে 2 আসে। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখানে কি আসছে? 2 আর 4, এইটাই হলো r এর মান। এই r হলো কি? সাধারণ অনুপাত, ঠিক আছে। এই r হবে সাধারণ অনুপাত। তাহলে এই সাধারণ অনুপাত কিভাবে বের করে? যে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে সেটা আসবে সাধারণ অনুপাত, ঠিক আছে। আর সমান্তর ধারার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সাধারণ অন্তর হয়, ঠিক আছে। সাধারণ অন্তর হয়, সেটাকে d দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে।
তাহলে আমরা জানতে পারলাম কি প্রথম পদ, এখানে একটু লিখে দিই যে প্রথম পদ ইকুয়াল a, আর সাধারণ অনুপাত কি r দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো আমরা এখন অঙ্কগুলো দেখতে থাকি যে অনুশীলনের অঙ্কগুলো কি কি আছে। অনুশীলনের প্রথম 1 থেকে 4 পর্যন্ত তোমার এমসিকিউ দেওয়া আছে, তারপরে 5 নাম্বার থেকে অনুশীলন অঙ্কগুলো শুরু হয়েছে। 5 নম্বরের অঙ্কটা আছে 34 32 16 8 64। 5 নম্বর অঙ্কটা দেখো 64 32 16 8, এরকম একটা ধারা আছে। এই ধারাটাকে দিয়ে তোমাকে বলা হয়েছে যে অষ্টম পদ নির্ণয় করো। অষ্টম পদ নির্ণয় করো। ঠিক আছে, এই যে একটা ধারা আছে, এই ধারাটার অষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা কি ধারা সেটা আমরা এখনো জানি না, সেটা জানবো কিভাবে দেখবরা। যে কোনো পদ দিয়ে যদি তার পূর্ববর্তী পদকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি প্রতি ক্ষেত্রে একই মান আসে কিনা, যদি একই মান আসে তাহলে সেটা গুণোত্তর দ্বারা হবে। তো দেখো এখানে আমি যে কোনো একটা পদ ধরে নেব, কি 32 ধরে নেব। আচ্ছা আর এটা কি আর হবে, আর কেন সাধারণ অনুপাত। তো আর কত আছে 32, 32 কে তুমি ভাগ দাও 64 দ্বারা, কত আসবে হাফ আসবে। ঠিক আছে, বা 1/2। এরপরে একই রকম যদি তুমি করতে যাও দেখো 16, তাহলে 16 ভাগ কত 32, তো এটার ক্ষেত্রেও কিন্তু হাফ আসলো। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু একই মান আসতেছে, হাফ আসতেছে, তার মানে এটা কি এটা একটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার এটা কি আসছে দেখো তো, এই আর এর মানটা 1 এর চেয়ে বড় আসছে না ছোট আসছে? আর এর মানটা কিন্তু এখানে 1 এর চেয়ে ছোট আসছে। ঠিক আছে, হাফ আসছে অর্থাৎ 1 এর চেয়ে ছোট আসছে। আর এর মানটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাহলে দেখো তো আচ্ছা সেটা এখানে দরকার নেই, কারণ ওটা দরকার হবে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু আমাদের এখান থেকে সমষ্টি নির্ণয় করতে বলা হয় না, এখান থেকে নির্ণয় করতে বলছে অষ্টম পদ মানে 8তম পদের মান কত হবে সেইটা। দেখো এখান থেকে কিন্তু আমরা জানি 1 2 3 4, 4 নাম্বার পদের মান 8, আর 1 2 3 3 নাম্বার পদের মান 16, এগুলো জানা আছে। এইরকম ভাবেই 8 নাম্বার পদ, ওই যে 8 নাম্বার পদটা আছে ওই পদের মান কত সেটা বের করতে বলা হয়েছে এখানে। তো এখান থেকে কি করব আমরা, n তম পদ, অষ্টম পদের সূত্র কি, অষ্টম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার 8 - 1। ঠিক আছে, এই যে আমি সূত্রটা লেখাইছিলাম n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n - 1। n কি, n যে পদ বলা হবে সেই পদ সংখ্যা আর কি। ঠিক আছে, সেই পদ থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে এখানে পদের মান n এর মান হলো 8, এখানে n ইকুয়াল ছিল কত 8 ছিল। ঠিক আছে, আর এখানে প্রথম পদ হলে প্রথম যে সংখ্যাটা থাকবে ধারার সেইটাই, তাহলে প্রথম পদ ছিল 64। ঠিক আছে, আর সাধারণ অনুপাত কত পেয়েছি আমরা, সাধারণ অনুপাত পেয়েছি হাফ। ঠিক আছে, এই তিনটা মান পাওয়া গেল। এখন এখানে বসাই দিলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো দেখো a এর মানটা বসাই, a এর মান ছিল 64 ইনটু r এর মান বসাও, r এর মান কত হাফ, আর এইটার পাওয়ার এখন কত হবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7। ঠিক আছে, এখন 2 এর পাওয়ার 7 এর কত আসবে, $128। ঠিক আছে, তাহলে এখানে 64 ইনটু 1 এর পাওয়ার 7 এ হবে 1, আর এখানে আসবে 128 আসবে। ঠিক আছে, এখানে আসলো 128। তো এটাকে কি করব, 128 64 দিয়ে 128 এর ভাগ দাও কত 2 আসবে, অর্থাৎ 1/2 এটা হবে आंसर। হ্যাঁ, 1/2 হবে, এটাই आंसर। বুঝতে পারছো? তো এটা ছিল কি n পদের নির্ণয়। n এরকম এই অঙ্কগুলো একই, একটা অঙ্ক যদি বুঝতে পারো ঠিক মতন তাহলে সবগুলোই পারবা। তো এখানে কি n তম পদের যে n তম পদ নির্ণয় করা হয়ে গেল।
তারপরে যে 6 নম্বর প্রশ্নটা ছিল সেটা ছিল 3 9 27 এর 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তারপরে প্রশ্নটা একটু দেখি আমরা। 6 নম্বর প্রশ্নটা, 3 9 27 ও 3 9 27 ডট ডট এরকম একটা ধারা আছে। এই ধারাটা বলছে কি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই ধারাটা কি বলা হয়েছে, প্রথম 14টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে আগে কি কি বের করতে হবে? এই ধারাটা প্রথম পদ তো আমরা জানি যে প্রথম পদ 3 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের আগে সাধারণ অনুপাতটা বের করে নিতে হবে। তো প্রথম পদ ইকুয়াল কত আছে? প্রথম পদ a ইকুয়াল এখানে 3 দেওয়া আছে। এরপর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r ইকুয়াল কত? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা, যেমন 9 9 কে ভাগ দেব 3 দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? 3 আসলো। এরপর মনে করো একই রকম 27 টা যদি তুমি 9 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 3। তাহলে এটা দেখতে পেলাম এটা কি দ্বারা? একটা গুণোত্তর দ্বারা। দেখতে পেলাম একটা গুণোত্তর দ্বারা। এখন গুণোত্তর দ্বারা কি বলছে? প্রথম 14টি পদের মান নির্ণয় করো। তাহলে এখানে r এর মান আসছে কত? r এর মান আসছে 3। ঠিক আছে, এটা কার চেয়ে ছোট? আচ্ছা 1 এর চেয়ে বড় এটা। ঠিক আছে, 1 এর চেয়ে এই মানটা বড়। এখন এটা যদি বড় হয় তাহলে এটা r এর মান পেয়ে গেলাম। আর কি যেন আছে? n এর মান। n বলছে 14টা পদের সমষ্টি, অর্থাৎ n এর মান 14। আর a এর মান কত? a এর মান ছিল প্রথম পদ যেটা ছিল সেটা হলো 3। এই এখন দেখো তো এখানে কি বড়? এটা কিন্তু 1 এর চেয়ে r বড়, সাধারণ অনুপাত বড়। সেক্ষেত্রে সূত্র কোনটা হবে? r বড় কোনটা? এইটা। তাহলে দ্বিতীয় নাম্বার সমষ্টির যে দুইটা সূত্র লেখাইলাম এখানে, এটার দ্বিতীয় নাম্বার সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে a ইনটু সূত্রটা কি? 14টি পদের সমষ্টি। 14টি পদের সমষ্টি কি হবে? a ইনটু r টু দি পাওয়ার 14 মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। ঠিক আছে, এটা হলো 14টি পদের সমষ্টি। তো এখন দেখো a এর মানটা বসাই দিই আমরা। a এর মান কত? 3। আর r এর মান কত? এর মান 3। হ্যাঁ, আর এর মানও এখানে 3 আসে, তাই তো? তাহলে এখানে 3 পাওয়ার 14 মাইনাস 1, আর এখানে 3 মাইনাস 1। ঠিক আছে, তো এটা এখানে কি আসবে? 3 ইনটু, এটা এভাবে রেখে দিলেই হয় आंसर, এত ক্যালকুলেশন করা লাগবে না। 3 বার 14 অনেক বড় মান আসে, তো 3 ডিভাইডেড 14, 3 বার 14 মাইনাস 1, এটা এভাবে রেখে দিলেও হয়। অথবা যদি তুমি ক্যালকুলেশন করতে চাও সেক্ষেত্রেও করতে পারো। দেখো 3 বার 14 তে কত আসবে? অনেক বড় সংখ্যা আসে। 47,82,996। এরপর 1 বিয়োগ করতে হবে, 3 গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ, এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, এখানে आंसर রেখে দিলেই হবে। তাহলে এটার आंसर এখানেই। হ্যাঁ, আচ্ছা এটা ছিল 14টা পদের সমষ্টি। এখন এখান থেকে যদি বলে 20টি পদের সমষ্টি বা 21টি পদের, 30টি পদের, যে কত পদের সমষ্টি বলা হয়, শুধু এখানে n এর জায়গায় মানটা চেঞ্জ করে দিলেই সেক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটা 128 64 32। 7 নম্বর 128 64 32
ধারাটির কোন পদ হাফ, মানে এই ধারাটির কোন পদ হাফ হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, মানে 1/2 হবে কোন পদ, কত নাম্বার পদ। দেখো আমরা কিন্তু এখানে 1 2 3 3 নাম্বার পদের মান জানি। 3 নাম্বার পদের মান কত? 32। তাহলে এটা কত নাম্বার পদের মান এরকম হাফ হবে সেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখান থেকে n এর মানটা বের করতে বলা হয়েছে। তো n এর মানটা আমরা জানি, n এর মানটা এখান থেকে বের করব। তাহলে এখানে দেখো প্রথম পদ কি দেওয়া আছে, প্রথম পদ a ইকুয়াল দেওয়া আছে 128। ঠিক আছে, এটা ছিল কি প্রথম পদ, a ইকুয়াল 128 দেওয়া আছে। তারপরে a ইকুয়াল 128 দেওয়া আছে প্রথম পদ। এবার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর ইকুয়াল কত, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 64 ভাগ করতে হবে 128 দ্বারা, তাহলে এখানে কত আসবে, হাফ আসবে। ঠিক আছে, 1/2 আসলো। তো 1/2 যদি আসে, এটা আসলো। এখন দেখো তো এখান থেকে কি বলছে, কোন পদ হাফ, কত নাম্বার পদ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ধরে নেব বা মনে করি n তম পদ হাফ। ঠিক আছে, আমি এখানে জানি না কত নম্বর পদ হাফ হবে, তাহলে এখানে n তম পদ ইকুয়াল হাফ ধরে নিলাম। তাহলে এখন n তম পদের সূত্রটা কি, a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ইকুয়াল কত, এখানে হাফ হবে। ঠিক আছে, এখন দেখো a এর মানটা, এখানে মানটা আমরা বসাই দিই। a এর মানটা কত, 128, আর r এর মান কত, r এর মান হাফ পাওয়া গেছে, আর এটার পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 1/2। ঠিক আছে, 1/2। এখন এখানে 128 এটার সাথে কি আকার আছে, গুণ, এখানে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 1/2 এর পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল, এখানে হাফ ছিল, এইটাকে আবার ভাগ দিব কত দ্বারা, 128 দ্বারা। এই পাশে ছিল ভাগ, গুণ আকারে, এই পাশে এসে ভাগ হয়ে গেল। দেখো 128 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। হ্যাঁ, তারপর 1/2, এই যে হাফের পাওয়ার কত, n মাইনাস 1, আর তাহলে এটা কি উল্টেই যাবে, অর্থাৎ এখানে হাফ ইনটু কত, 128 হবে। ঠিক আছে, 1/128। এরপর 1/2 এর পাওয়ার কত, n মাইনাস 1, আর এখানে 128 দুগুণ কত, 256। এখন দেখতে হবে কত এর মানে হাফের পাওয়ার কত হইলে 256 হয়। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যে বৃত্তি, অর্থাৎ এখানে হাফ আর হাফ বাদ দিতে পারবো, তাহলে উপরে যে পাওয়ারটা থাকবে সেটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি 256 কতর পাওয়ার 256 হয়, হাফের পাওয়ার যদি আমি হাফের পাওয়ার 8 হবে 256। ঠিক আছে, তাহলে এখানে কত, 1/2 এর পাওয়ার n মাইনাস 1, আর এখানে লিখতে পারি হাফের পাওয়ার 8। ঠিক আছে, তাহলে 8 হইলে এখানে 256 হবে। 1 এর পাওয়ার 8 মানে 1 হবে, আর 2 এর পাওয়ার 8 মানে কত, 256। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি এই হাফ আর এই হাফ বাদ দিতে পারি, এখানে থাকে n মাইনাস 1 আর এই পাশে থাকে 8। তাহলে এখানে দেখো n ইকুয়াল 8 এর সাথে এখানে 1 আছে বিয়োগ, এই পাশে এসে যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 আসলো। এইটা आंसर, অর্থাৎ 9 তম পদ, অর্থাৎ নবম পদ বা 9 নাম্বার পদ হবে কত, 9 নাম্বার পদের মান হবে হাফ। এইটা বের করতে বলা হয়েছে। এখান থেকে এরকম প্রশ্ন আসতেই পারে, অনেক প্রশ্ন, যেমন দাঁড়াদি তোমাকে বলবে যে এটার কত পদ, কোন পদের মান এত। ঠিক আছে, বা কোন পদের সমষ্টি এত, এরকমও সূত্র আসে, সেক্ষেত্রে সমষ্টির সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর দেখো 8 নাম্বারটা,
8 নম্বর প্রশ্নটা কি ছিল, যে একটি গুণোত্তর ধারার পঞ্চমতম পদ 2√3/9 একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9, ঠিক আছে, 2√3/9 এবং দশম পদ 8√2/81 এবং দশম পদ 8√2/81, ঠিক আছে। 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? ধারাটির তৃতীয় পদ, এখন দেখো এই ধারাটার কিন্তু একটা ধারা, এটা কিন্তু ধারা দেওয়া নাই, ঠিক আছে, ধারা দেওয়া নাই, কিন্তু কিছু শর্ত আছে যে পঞ্চম পদ এত এবং দশম পদ এত, এই যে দুইটা পদের মান দেওয়া আছে আর তোমাকে তৃতীয় পদের মান নির্ণয় করতে বলছে। এখন কোন পদ যদি আমরা বের করতে চাই পদের মান, সেক্ষেত্রে আমাদের কি জানা দরকার? সেক্ষেত্রে আমাদের এ এর মান আর আর এর মান জানা দরকার, অর্থাৎ সাধারণ অনুপাত আর এ হলো প্রথম পদ, সেটা জানা দরকার। তাহলে আমরা যে কোনো পদের সমষ্টি এগুলো সবই বের করতে পারবো। সেক্ষেত্রে এখানে আমাকে যেহেতু তৃতীয় পদ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এ আর আর এর মান বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো প্রথম কি দেওয়া আছে, যে প্রথম পঞ্চম পদ, ঠিক আছে, পঞ্চম পদ কত দেওয়া আছে? ধারাটার একটা ধারা পঞ্চম পদ আছে 2√3/9, হ্যাঁ, 2√3/9 দেওয়া আছে, আর একটা আছে 8√2/81, হ্যাঁ, 2√3/9 দেওয়া আছে। এটা হলো প্রথম পদ, পঞ্চম পদ। এখন পঞ্চম পদের সূত্রটা কি? পঞ্চম পদের সূত্র কি? a r⁵ - 1/2√3/9। এটা কিভাবে লেখা গেল? এটা লেখা গেল এইভাবে যে n তম পদের মান আমরা জানি, n তম পদের সূত্র কি r⁻n-1, তাহলে এখানে কি পঞ্চম পদের সূত্র হবে ar⁵ - 1, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে এইভাবে রেখে দেব যে ar⁴, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 4 = 2√3/9। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেই, ঠিক আছে। এখন দশম পদ বলা আছে আবার, এইটা দেখো দশম পদ আছে 8√2/81, ঠিক আছে, 8√2/81 দেওয়া আছে। তো দশম পদের সূত্র কি ar⁻10 - 1 ইকুয়াল কত? 8√2/81, ঠিক আছে। তো এখন দেখো এখানে থাকবে কি ar⁹ থাকবে, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকে, আর এখানে 8√2/81 এটা থাকলো। এখন আমরা এখানে কি করব, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করো, এরকম 2/1। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে? 2 নম্বর সমীকরণটা আছে ar⁹9, আর 1 নম্বর সমীকরণ আছে ar⁴ ইকুয়াল, এখন দেখো 1 নম্বর সমীকরণে কি আছে, 2 নম্বর সমীকরণ কি আছে, 8√2/81, হ্যাঁ, এখানে কত 8√2/81, আর 1 নম্বর সমীকরণ আছে 2√3/9, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এই যে 1 আর 1, এখানে a আর a বাদ যায়, উপরে আছে 1, a আর নিচে আছে a বাদ যায়। এখন সূচকের নিয়ম একটু ভেঙে করাই দিই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো r⁹9, আর এখানে সূচকের নিয়ম, সূচক তো করছো তোমরা অবশ্যই, দেখো এখানে 4, এখানে r এর পাওয়ার কত 4 আছে, এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে r⁻⁻4 হয়ে যাবে, +4 ছিল -4 হয়ে যাবে। আর এই পাশে আসবে কি 8√2/81, আর এইটা উল্টেই যাবে, উপরে যাবে 9, নিচে আসবে 2√3, ঠিক আছে। তো 9 দিয়ে যদি আমি 81 কে কাটি তাহলে 9 নং 81, আর এখানে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 দুগুণে 8, ঠিক আছে। তো দেখো সূচকের নিয়মে এখানে কি হবে,
সূচকের একটা সূত্র ছিল n⁻⁻1 থাকলে সেক্ষেত্রে এটাকে লেখা যাবে 1/n, এরকম ভাবে সেই সূত্র অনুযায়ী এটা হয় আর কি। তো এখন দেখো এই দুইটা বৃত্তির পরিবর্তে একটা বৃত্তি দুইটাই এক, এখানে আর 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 বৃত্তি, তাহলে এখানে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই তো, তাহলে এখানে বিয়োগ আছে এই কারণে বিয়োগ। এরপর এখানে দেখো ওইখানে থাকলে কত 4√2 ডিভাইডেড 4√2 ডিভাইডেড √3 থাকলো নাকি, ও 9√3 থাকলো, 9√3, যেমন এই যে 9 আছে 81 কাটলে 9 হয়, 9√3 আর উপরে থাকে 4√2, ঠিক আছে, এটা থাকলো। এখন এটা যদি থাকে, এখন দেখো এখানে বিয়োগ করলে কত আছে r⁵, r⁵ থাকে ইকুয়াল, আর এখানে পাইলাম আমরা 4√2 ডিভাইডেড 9√3। এখন আমাদের দেখতে হবে কতর পাওয়ার 5 হলে এইটাই আসবে, এই মানটা আসবে কতর পাওয়ার 5 হইলে। তাহলে এর পাওয়ারটা কত 5 বানাইতে হবে, কেন, কারণ উভয় পক্ষ থেকে সেক্ষেত্রে আমরা 5 বাদ দিতে পারবো, তাহলে আর এর মান পেয়ে যাব। তাহলে এখানে কি করব আমরা, উভয় পক্ষ থেকে বাদ দেওয়ার জন্য দেখবো কতর পাওয়ার 5 হয়। দেখো আমি যদি √2 এর পাওয়ার 5 দিই, যেমন √2 এর পাওয়ার 5, √2 এর পাওয়ার 5 মানে কত, √2 এর পাওয়ার 5 মানে √2 5 বার হবে, √2 গুণ √2 গুণ √2 গুণ √2 গুণ √2, ঠিক আছে, 5 বার। তাহলে দেখো এই দুইটা √2 মিলে একটা 2 আসবে, আবার এই দুইটা √2 মিলে একটা 2 আসবে, অর্থাৎ 2 দুগুণে 4 √2 হয়ে গেল, ঠিক আছে, এরকম ভাবে ভাঙাবা। এরপর 9√3 ক্ষেত্রে কি আছে দেখো, 9√3 যদি আমি এরকম লিখি 5 বার √3 গুণ √3 গুণ √3 গুণ √3 গুণ √3 থাকে, তাহলে এই দুইটা √3 মিললে একটা 3, আর এই দুইটা 3 একটা 3, আর এখানে আছে √3, তাহলে 3 3 9, 9√3 পেলাম, ঠিক আছে। তাহলে এটা এইভাবে ভাঙাইতেই আমরা, তাহলে এখানে কত আসবে বলো তো, এটার পাওয়ার লিখতে পারি 5, তাই না, তাহলে এখানে √2 এর পাওয়ার লিখতে পারি 5। আচ্ছা, এখানে r⁵ ছিল, আর এখানে লিখতে পারি √2 উপরে, আর নিচে লিখতে পারি √3, এর হোল পাওয়ার হবে 5, ঠিক আছে। তাহলে এখানে √2 ডিভাইডেড √3 হোল পাওয়ার 5 এ দেখবা আসবে 4√2 ডিভাইডেড 9√3। তো এখন উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিই, তাহলে r ইকুয়াল কত, √2 ডিভাইডেড √3 থেকে গেল √2 ডিভাইডেড √3, তাহলে এটা আমরা কিসের মান পেলাম, এটা আমরা r এর মান পেলাম। এখন r এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, সেক্ষেত্রে কি পাবো, এর মানটা পেয়ে যাব। তো দেখো আমরা এখানে কি করব, যেহেতু এই সমীকরণটা একটু ছোট আছে, এইটা মানটা বসাই দিই। 1 নম্বর সমীকরণ যদি আমি একটু বসাই, 1 নম্বর সমীকরণটা আছে কি, a r⁴ ইকুয়াল টু √3 ডিভাইডেড 9, হ্যাঁ, এইখানে আমরা r এর মানটা বসাই দেব। দেখো a আছে, আর r এর মান বসাই √2 ডিভাইডেড √3, ঠিক আছে, এটা বসাই দিলাম r এর মান। এরপর কি হতে হবে 4, কেন 4, এখানে r এর মান 4 দেওয়া ছিল, r এর পাওয়ার, তাহলে 2√3 ডিভাইডেড 9। এখন দেখো এখানে থাকলো a, আর এখানে √2 এর পাওয়ার 4 এ কত হবে, √2 এর পাওয়ার 4, দেখো √2 এর পাওয়ার 4 মানে √2 4 বার, √2 √2 √2 √2, ঠিক আছে, √2 হবে 4 বার, অর্থাৎ এই দুইটা √2 তে একটা 2 আর একটা 2, অর্থাৎ এখানে গুণ করলে 4 আসবে, ঠিক আছে। তাহলে এখানে উপরে পেলাম কত, হ্যাঁ 4 আসবে, উপরে 4, আর নিচে এরকম আসবে √3 এর পাওয়ার 4 মানে √3 4 বার হবে, 4 বার হবে মানে দুইটা √3 তে হবে একটা √3, তারপর আরেকটা √3 মানে একটা 3, তাহলে 3 3 9 আসবে, তাহলে 4 ডিভাইডেড 9 পেলাম, ঠিক আছে, ইকুয়াল এখানে থাকলো 2√3 ডিভাইডেড 9 থাকলো। এখন দেখো এর সাথে কি আছে, এটা গুণাকার আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ a ইকুয়াল 2√3 ডিভাইডেড 9 আগের ছিল, আর এটা মনে করো ভাগ হয়ে গেল, একবার উল্টাই দিলাম, উপরে গেল 9, নিচে আসলো 4, এই 9 9 বাদ যায়, 2 দিয়ে এটাকে কাটো, তাহলে এখানে আসে 2, তাহলে এখানে a এর মান পেলাম কত, √3 ডিভাইডেড 2 পেলাম, ঠিক আছে, a এর মান পেলাম √3 ডিভাইডেড 2। এখন a এর মানটা আমাদের কততম পদ বের করতে বলছে, তৃতীয় পদ। এখন তৃতীয় পদের সূত্র কি বলতো, তৃতীয় পদের সূত্র a r⁵ - 1, এটা হলো তৃতীয় পদ। তাহলে a এর মানটা বসাই √3 ডিভাইডেড 2, আর r এর মানটা বসাও, r এর মান কত ছিল, এই যে বের করলাম √2 ডিভাইডেড √3, ঠিক আছে। তো এটা স্কয়ার, কেন, এখানে 3 পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকবে। এখন এখানে দেখো √3 থাকলো, আর এখানে থাকলো 2, আর এখানে স্কয়ার রুট কাটা যায়, অর্থাৎ এখানে থাকবে 2 আর নিচে থাকবে 3, এই 2 2 বাদ যায়, আর এখানে √3 আছে,
আর নিচে যে 3 আছে এই 3 লেখা যায় দুইটা √3 লেখা যায়, ভেঙে লেখা যায় √3 লেখা যায় √3। তাহলে এই একটা √3 বাদ যায়, তাহলে এখানে 1/√3 থাকলো। অর্থাৎ তৃতীয় পদ হবে কি, তৃতীয় পদ হবে 1/√3। ঠিক আছে, 1/√3। এই ছিল 8 নম্বর অঙ্কটা। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা দেখো 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে? 9 নাম্বার প্রশ্নটা বলা আছে 1/√2 - 1 প্লাস 1/√2 - কোনতম পদ, কোন পদ 8√2। তাহলে এই ধারাটা দেওয়া আছে, এই ধারাটা বলা আছে যে কোন পদ 8√2 হবে। ঠিক আছে, তাহলে কোন পদ সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। এই কারণে কি দরকার আমাদের আগে এ এর মান জানা দরকার আর আর এর মান জানা দরকার। এ কি? এ হলো প্রথম পদ, আর কি? আর হলো সাধারণ অন্তর, ঠিক আছে, সাধারণ অনুপাত। তো দেখো এই ধারণার ক্ষেত্রে প্রথম পদ কত? প্রথম পদ a = 1/√2 দেওয়া আছে, এটা প্রথম পদ। ঠিক আছে, কোন দ্বারা প্রথম পদ হবে, প্রথম যে মানটা থাকবে সেটা হবে প্রথম পদ। এরপর দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি? অনুপাত, সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে যে কোনো পদকে তার পরবর্তী মানে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে -1 ছিল, একটা পদ ধরে নিলাম, এর পূর্ববর্তী পদ ছিল 1/√2। এই 1/√2 দ্বারা ভাগ করলে দেখো কত আসে, এটা উল্টেই যায়, তাহলে কত আসবে? এখানে -1 ছিল, আর এটা হবে উপরে যাবে √2, নিচে আসবে 1। ঠিক আছে, উপরে যাবে √2, নিচে আসবে 1, তাহলে এটা আসে। তো এখানে 1 গুণ করলে 1 হয়, আর এখানে কত আসলো? তাহলে -√2 আসলো। আচ্ছা, এই যে -√2 আসলো, এটা কি 1 এর চেয়ে বড়? আচ্ছা, এটা তো দরকার নাই, যদিও 1 এর চেয়ে ছোট এটা। তো আমরা মনে করি কোন পদ সেটা জানা নাই, তাহলে মনে করি, ধরে নেব যে মনে করি n তম পদ ইকুয়াল 8√2। ঠিক আছে, এটা ধরে নিলাম n তম পদ ইকুয়াল 8√2, এটা ধরে 8√2 এটা ধরে নিলাম। আমাদের জানা নাই, এটা বের করতে বলছে যে কোন পদ 8√2। তাহলে সেক্ষেত্রে এখন n তম পদের সূত্রটা বসাবা। n তম পদের সূত্র কি? a r n - 1, হ্যাঁ, ডিভাইডেড 8√2। ঠিক আছে, এটা এখন a এর জায়গায় এর জায়গায় আর এর জায়গায় মানটা বসাইতে হবে। এখন a এর মান কত? 1/√2। ঠিক আছে, এর মানটা বসাইলাম, আর এর মানটা বসাও। আর এর মানটা কত আছে? আর এর মান হলো -√2। এরপর n - 1 = 8√2। ঠিক আছে, এটা পাওয়া গেল। এখন দেখো আমরা কি করব, এই যে 8√2 এটার সাথে কি আকার আছে? গুণ আকার। এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস কত থাকলো? 2√2 থাকলো, তাই না? -√2 এর পাওয়ার n - 1, আর এখানে 8√2 ছিল, এটার সাথে ভাগ হয়ে যাবে 1/√2। ঠিক আছে, এটা গুণ ছিল, এই পাশে সে ভাগ হয়ে গেল। এখন দেখো এখানে আছে -√2 এর পাওয়ার আছে n - 1, আর এখানে লিখতে পারি কি? লিখতে পারি যে 8√2 ইনটু 1/√2, অর্থাৎ এই √2 বাদ যায়। ঠিক আছে, এই √2 বাদ গেল, তাহলে এখানে থাকবে কি? -√2 থাকে, এর পাওয়ার কত? n - 1। ঠিক আছে, এরপর এখানে √2 যেহেতু বাদ গেল, শুধু 8 থাকলো। এখন দেখো আমাদের দেখতে হবে কতর পাওয়ার √2 -√2 পর কত হইলে 8 হয় সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো √2 পর এখানে যদি আমি এরকম লিখি √2 8 বার যদি √2 দেই, তাহলে 4 বারে কত? 2 আর 2। আবার যদি 4 বার দিই তাহলে আবার আসবে 2, আবার আসবে 2। তাহলে এখানে 2 দুগুণে 4, আর এখানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি লিখতে পারি? √2 লিখতে পারি। তাহলে এখানে -√2 এর পাওয়ার কত? n - 1, আর এখানে -√2 এর পাওয়ার 8। এখন এখানে মাইনাসটা কেন দিলাম? কারণ এই পাশেও মাইনাস আছে। তাহলে এখানে যদি বৃত্তি উভয় পক্ষে একই রকম হয় বৃত্তি, তাহলে উভয় পক্ষ থেকে বৃত্তিটা আমি বাদ দিতে পারবো। তাহলে এখানে দেখো মাইনাস কত আছে? -√2, এখানে মাইনাস, আর এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। যদি আমি মাইনাস আনিও এটার ভিতরে, তাহলে মাইনের কোনো পরিবর্তন হইল না। কেন পরিবর্তন হইল না? কারণ আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো মাইনাসের পাওয়ার 8, এইটা একটা কি? জোড় সংখ্যা, অর্থাৎ এটা কি হয়ে যাবে? প্লাসই হয়ে যাবে।
তো এই পাশ থেকে এই বৃত্তি বৃত্তি দুইটা বাদ দিলাম, তাহলে এখানে থাকবে কি, পাওয়ারটা থাকবে n-1 থাকবে, আর এখানে থাকবে 8। তাহলে এখানে n ইকুয়াল কত থাকবে, 8 প্লাস 1 অর্থাৎ 9। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা এইটার মান কত আসবে, 9 আসলো। তাহলে নবমতম পদ বা 9 নম্বর পদের মান হবে 8√2। এখানে প্রশ্নটা ছিল এই ধারাটি কোন পদ 8√2, তাহলে আমরা এখানে বের করলাম n এর মান, অর্থাৎ 9 নম্বর পদের মান হবে 8√2। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, দশ নম্বরটা 5 + x + y + 135। গুণোত্তর দ্বারা হলে x আর y এর মান নির্ণয় করো। একটি গুণোত্তর ধারা হলে x ও y এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই একটা ধারা দেওয়া আছে, বলছে যে এই ধারাটি যদি হয় এরকম একটা গুণোত্তর দ্বারা হয় যে x + 5 + y + 135 এইটা আছে, এই ধারাটা যদি একটা গুণোত্তর দ্বারা হয় তাহলে সেটার ক্ষেত্রে তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে, x আর y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি, প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a ইকুয়াল কত, 5। তাহলে দ্বিতীয় পদ কত, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, দেখতেই পাইছো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ কত, a r⁴n-1। ঠিক আছে, এটা লিখতে পারি কি, a r2 - 1 ইকুয়াল x। এরপর দেখো তৃতীয় পদ কি, a r⁴ 3 - 1 ইকুয়াল y। এরপর দেখো চতুর্থ পদ কি লিখতে পারি, চতুর্থ পদ a r⁴ 4 - 1 ইকুয়াল 135। ঠিক আছে, এই যে মানগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে a এবং এর মান তো দেওয়াই আছে, আর এর মানটা বের করব। ঠিক আছে, আর এর মানটা বের করলেই হয়ে যাবে। তো এখানে দেখো আর এর মানটা কিভাবে বের করা যায়, এর মানটা বসাই দিই, এর মান কত, 5 আসলো। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, এর মান 5 আর এর মান কত আসবে, আর যেহেতু কত পদ ছিল, 4 নম্বর পদ, অর্থাৎ এখানে r⁴ ইকুয়াল 135। ঠিক আছে, তো এখানে 5 গুণাকার আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, r³ ইকুয়াল 135 / 5। সাতাশ আসলো। ঠিক আছে, তাহলে r³ ইকুয়াল 27 আসলো। এখন দেখো তো কতর পাওয়ার 3 হলে 27 হয় সেটা দেখতে পারবো। তাহলে এখানে 3 বাদ দিতে পারবো, আর এর মান পেয়ে যাবো। তাহলে 3 পাওয়ার 3 তে 27 হয়, 3 কি হবে, হ্যাঁ 3 নং 27, মানে 3 বার গুণ 3 3 9, 3 নং 27। তাহলে এখানে দেখো উভয় পক্ষ থেকে কি কিউব বাদ দেই, তাহলে এখানে r ইকুয়াল কত, 3 পেলাম। তো এখানে তুমি এইগুলাকে সমীকরণগুলোকে 1 2 3 নাম্বার সমীকরণ দিয়ে চিহ্নিত করতে পারো, 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ দিয়ে চিহ্নিত করতে পারো। তো এখানে আমি কি করব, 1 আর 2 নং এ এই r এর মানটা বসাই দেব। হ্যাঁ 1 নং এ যদি আমি r এর মানটা বসাই, 1 নংটা কি আছে, a r⁴ 2 - 1 অর্থাৎ 1, সেটা লেখা লাগে না, ইকুয়াল x। অর্থাৎ এখানে r এর মান ছিল, এর মান ছিল 5, আর r এর মান কত পেলাম, r এর মান 3 ইকুয়াল x, অর্থাৎ 15 আসলো, x এর মান আসলো 15। ঠিক আছে, এখন 2 নাম্বার সমীকরণ যদি আমি বসাই, 2 নাম্বার সমীকরণ যদি বসাই, 2 নাম্বার সমীকরণে কি আসবে, 2 নাম্বার সমীকরণটা ছিল a r⁴ 3 - 1, তাহলে এখানে a r⁴ 2 লেখা যাবে, আর এখানে কত
ওয়াই ছিল। তো এর মানটা বসাই দাও, এর মানটা কত 5, আর এখানে আর এর মান বসাও 3, 3 স্কয়ার ইকুয়াল ওয়াই। ঠিক আছে, তার 3 স্কয়ার 9, 5 9 45 ওয়াই। সুতরাং এক্স ওয়াই ইকুয়াল কত, এক্স আর ওয়াই ইকুয়াল 15 এবং 45। ঠিক আছে, এই যে তাহলে এখানে কি নির্ণয় করতে বলা হয়েছিল যে এক্স আর ওয়াই এর মানগুলো বের করো, বের করা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো 11 নম্বর যে প্রশ্নটা সেটা কি দেওয়া ছিল, যে এক্স ওয়াই জেড মানে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 প্লাস ডট 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 গুণোত্তর দ্বারা হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করে। একই প্রশ্ন, আগেরটাও যেভাবে করা হয়েছে এটাও সেইভাবে একই প্রশ্ন। তো এখান থেকে বলছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে যদি এই দ্বারাটা একটা গুণোত্তর দ্বারা হয়, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি বের করা দরকার, আগেই যে আগের মতন যে সমীকরণ, আগের যে কত 11 নম্বর 10 নম্বর অঙ্কটা যে করাইছি সেটা এটা সেমই। তো এখানে আমরা লিখব কি, প্রথম পদ a ইকুয়াল 3 দেওয়া আছে, দ্বিতীয় পদের সূত্র কি, দ্বিতীয় পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1, a r এর পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল কত x। তারপরে দেখো তৃতীয় পদ a r এর পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ y। তারপর চতুর্থ পদ a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল z। পঞ্চম পদ a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 243 এটা দেওয়া আছে। তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা পদ এইভাবে দেওয়া আছে। তো এই সমীকরণটা কি তুমি ধরে নিতে পারো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ ধরে নিতে পারো। ঠিক আছে, তো এটা থেকে ক্যালকুলেশন করে আমরা কিসের মান, আর এর মানটা বের করে নেব। এখানে এর মানটা দেওয়া আছে, তাহলে এর মানটা কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। আর আর এর মান এখানে দেখো আর এর পাওয়ার 5 মাইনাস 1 কত, তাহলে 4 ইকুয়াল 243। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল 243 ভাগ 3। কেন ভাগ 3 হলো, এই পাশে 3 গুণাকার ছিল, এই পাশে সে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত আসে, 81 আসবে। হ্যাঁ, তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল 81 আসলো। এখন কতর পাওয়ার 4 হলে 81। আচ্ছা, 3 পাওয়ার 4 এ কত আসে দেখো তো, 3 পাওয়ার 4 এ 81 আসে। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি r টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 পাওয়ার 4। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ গেল 4। ঠিক আছে, আর এখানে থাকবে r ইকুয়াল 3, তার মানে r মান আমরা পেয়ে গেলাম, r এর মান 3। এখন এখানে প্রতিটা সমীকরণে বসাই দাও। 1 নম্বর সমীকরণ যদি বসাই, 1 নম্বর কি আছে, a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড x। হ্যাঁ, তাহলে এর জায়গায় মানটা বসাও, এর মান কত আছে, এর মানও 3 ছিল, 3। আর আর এর মান বসাও, আর এর মান কত 3, এখানে 2 থেকে 1 গেল 1 হয়, আর x অর্থাৎ 9 পাওয়া গেল, x এর মান পাওয়া গেল 9। ঠিক আছে, আচ্ছা এরপরে দ্বিতীয় সমীকরণটা দেখো, 2 নম্বর সমীকরণটা কি, 2 নম্বর সমীকরণটা ছিল a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল y। ঠিক আছে, সো এখানে r এর মান, a এর মান কত 3, আর r এর মান কত, আর এর মানও ছিল 3, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, আর এখানে y। তাহলে দেখো 3 স্কয়ার 9 আর 3 9 27, তাহলে এটার মান আসলো 27 y। এরপর দেখো 3 নম্বর সমীকরণটা বসাও, একই রকম 3 নম্বর সমীকরণটা মানটা বসাই দাও। 3 নম্বর সমীকরণটা কি আছে, a r টু দি পাওয়ার 4 মাইনাস a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল z। ঠিক আছে, তো এখানে a এর মান কত 3 ছিল, আর r এর মান কত, r এর মান ছিল 3, আর এটা পাওয়ারও 3 হবে ইকুয়াল z। তো এটা মান আসে কত, 3 স্কয়ার 27, 3 27 কত, 81। ঠিক আছে, তাহলে এটার মান আসলো 81 z। ঠিক আছে, সুতরাং এখানে x y z এর মান পাওয়া গেল, x y z ইকুয়াল কত,
x ছিল 9, y ছিল কত 27 আর z ছিল 81। এই যে মানগুলো নির্ণয় করতে বলা হয়েছে x y z এর মান নির্ণয় করো এই ধারাটা যদি গুণোত্তর দ্বারা হয়। ঠিক আছে, এই দুইটা অঙ্ক সেমই ছিল আগেরটার এটা। আচ্ছা, পরে 11 নম্বরটা গেল। 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল যে 2 - 4 8 - 16, 2 - 4 + 8 - 16। তো ধারাটির 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে নাকি? ধারাটির 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই ধারাটার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এখন 60টি পদের সমষ্টি, এখন সমষ্টি নির্ণয় করতে কি কি দরকার? সমষ্টি নির্ণয় করতে দরকার সাধারণ অনুপাত আর এর মান আর এর মান দরকার। ঠিক আছে, এখন দেখো সাধারণ অনুপাতের মান দেওয়া ছিল, সাধারণ অনুপাতের মান বের করব। ঠিক আছে, তো এখানে এ প্রথম পদ এ ইকুয়াল কত দেওয়া আছে? প্রথম পদ এ ইকুয়াল দেওয়া আছে 2। ঠিক আছে, এরপর সাধারণ অনুপাত আর ইকুয়াল যে কোনো পদ তার পূর্ববর্তী পদকে ভাগ করতে হবে। সাধারণ অনুপাত তাহলে কত আসবে? -4/2, অর্থাৎ এখানে আসে -2 আসলো। ঠিক আছে, এখন এটা কি? এটা দেখতেছি যে অবশ্যই 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, তাই না? 1 এর চেয়ে ছোট, যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে কোন সূত্রটা? যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলছে, সমষ্টি নির্ণয়ের সূত্র আছে দুইটা, এই যে। তাহলে তাহলে 1 বড়, তাই না? এটার ক্ষেত্রে কি আর ছোট 1 বড়, অর্থাৎ এখানে এই প্রথম সূত্রটা হবে। ঠিক আছে, তাহলে এখানে সূত্রটা কি? 60টি পদের সমষ্টি। সুতরাং 60টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি হবে কি? a * 1 - r⁻⁷ ডিভাইডেড 1 - r। ঠিক আছে, এটা এখন মানগুলো বসাই দাও। এর মান ছিল 2 আর 1 - r এর পাওয়ার কত? r এর পাওয়ার -7 আছে। ও আর এর মান কত? r এর মান ছিল -2, তাহলে -2 এর পাওয়ার 7, -2 এর পাওয়ার 7 ডিভাইডেড 1 - r2 r এর মান। ঠিক আছে, তার নিচে 2 থেকে 1 বিয়োগ করলে -1 থাকবে, -1 থাকবে। তাহলে এখানে থাকলো 2 আর উপরে থাকলো কি? উপরে থাকলো দেখো 1 আর এখানে -2 এর পাওয়ার 7। আচ্ছা, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা মাইনাসে থেকে যায়, তাহলে এই মাইনাসে এখানে মাইনাস থাকবে, তাহলে মাইনাসে প্লাস 2 এর পাওয়ার 7 ডিভাইডেড -1। তো এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি আসে? 2 আর এখানে 1 থাকলো, 2 এর পাওয়ার 7 এ কত? 2 এর পাওয়ার 7 এ কত আসে? 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 আসে 128। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি আর এর মান ছিল মাইনাস, এখানে মাইনাস আছে আর আর এর মান -2। ঠিক আছে, তো এখন এই মাইনাসে কত হবে? মাইনাস প্লাস 1 + 2। ঠিক আছে, আর এখানে 2 আসলো আর 1 প্লাস আর এখানে 128 আসলো এখানে। ঠিক আছে, ডিভাইডেড নিচে আছে 3। এখন 128 129, তাহলে 2 * 129 ডিভাইডেড 3, তাহলে 2 * 129 ডিভাইডেড 3 কত আসে?
2 × 129 ডিভাইডেড 3। তো এটা মান আসলো 86। ঠিক আছে, এটাই মান। এখানে বলছিল কি যে ধারাটির 60টি পদের সমষ্টি কি, অর্থাৎ 60টি পদের সমষ্টি আসবে 86 আসবে। 12 নম্বর প্রশ্নটা শেষ হলো। এরপর 13 নম্বর প্রশ্নটা দেখো। 13 নম্বর প্রশ্নটা আছে 1 - 1 + 1 - 1। 13 নম্বর 1 - 1 + 1 - 1, ঠিক আছে। -1 এইভাবে দেওয়া আছে, ধারাটির n 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। এই ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ n তম পদ হইলো এটা। তো এখন কি করব, এখানে প্রথম পদ a = কত 1 + এর 1, ঠিক আছে। আর সাধারণ অনুপাত কত r, r এর মান কি দ্বিতীয় পদ, এলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে 1 ই আসলো, -1। এখন এইটা কি 1 এর চেয়ে ছোট, তাই না? 1 এর চেয়ে ছোট, তার মানে 1 টা বড়, তাহলে 1 আগে হবে, অর্থাৎ এই প্রথম সূত্রটাই হবে। তাহলে এখন সমষ্টি n সংখ্যক পদের 2n + 1, n এর মান হলো এইটা আর কি, ঠিক আছে। n সংখ্যক পদের সমষ্টি কি কত, a r⁴ a * 1 - r⁴ কত 2n + 1, ঠিক আছে। এটা হবে 2n + 1। কেন? এইটাই হলো n এর মান, এই r⁴n ডিভাইডেড 1 - r। এখন মানগুলো বসাই দিই। a এর মান আছে 1, তারপর 1 - r, r এর মান বসাই, r এর মান কত -1, এর পাওয়ার 2n + 1 ডিভাইডেড 1 - -1, ঠিক আছে। আর এর মান ছিল -1। আচ্ছা, এখন দেখো এখানে 1 এর পাওয়ার তুমি যাই দাও, 1 এর পাওয়ার মনে করো 2, 1 এর পাওয়ার 4, তুমি যাই দাও 1 আসবে। 1 এর পাওয়ার যদি 100 দাও, 1 এর পাওয়ার যদি 100 দাও, তাহলে সেক্ষেত্রেও কি 1 আসবে। এখন -1 এর পাওয়ার যদি তুমি দাও, -1 এর পাওয়ার যদি 2 দাও, তাহলে সেক্ষেত্রে কি আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1 এর পাওয়ারে 1 ই হবে। আবার যদি মনে করো -2 এর পাওয়ার যদি তুমি কিউব দাও, তাহলে সেটার ক্ষেত্রে এই মাইনাসের কারণে এখানে বিজোড় আছে পাওয়ারটা এখানে মাইনাসই থাকবে, আর এখানে 2 এর মানে 1 এর পাওয়ার 3 তে কি 1 ই আসবে, তাহলে -1 আসবে সেক্ষেত্রে। তাহলে সেইভাবে দেখো এইখানে আছে কি 2n + 1 আছে, এই যে 2n + 1 আছে, অর্থাৎ এই মানটা কিন্তু সবসময় বিজোড়েই আসে। দেখো 2 * এখানে যদি আমি 1 বসাই n এর জায়গায় +1, অর্থাৎ কত আসে 3 আসলো। আবার 2 * 2 বসাই তা +1, তাহলে এখানে 5 আসলো। 2 * 3 বসাই +1, তাহলে এখানে 3 × 4 = 7 আসলো। তাহলে দেখো n এর মান আমি যাই বসাইতেছি না কেন, এই জায়গায় n এর মান আমি যাই বসাই না কেন, এখানে কি আসবে n একটা বিজোড়েই আসবে। তাহলে -1 এর পর বিজোড় হইলে সেক্ষেত্রে কি -1 এই হবে। তাহলে এখন দেখো 1 থাকলো, আর এখানে 1, আর এখানে মাইনাস থাকলো, আর এখানে -1 এর পর n এর বদলে এখানে কি হবে -1 হবে, ঠিক আছে। ডিভাইডেড 1 + 2 1 আর এখানে +1, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো, এখানে n এর মান তুমি যাই বসাও কিন্তু এখানে আছে বিজোড় আসে, আর এখানে মাইনাসের পাওয়ার বিজোড় মানে কি, মাইনাসের পাওয়ার বিজোড় মানে মাইনাসটা থেকে যাবে, আর 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 হবে, এই কারণে এই মাইনাসটা থেকে গেল আর 1। তো দেখো এখানে 1 আছে, আর এখানে থাকে 1, আর এই -1 +1 ডিভাইডেড 2। এখন এই 1 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, আর 1 1 যোগ করলে 2, আর এখানে 2, অর্থাৎ 1 আসে। তাহলে এই ধারাটার n + 1 সংখ্যক পদের সমষ্টি আসবে 1, এটাই आंसर, ঠিক আছে।
এই ধারাটার 2n সংখ্যক পদের 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি আসবে প্লাস 1। এরপর 14 নম্বর একটা অঙ্ক দেখো যে log 2 log 4 log 8 log 2 log 4 log 8 এটা বলছে কি ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 10টি পদের তাহলে ধারাটা প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি করব, এই লগটাকে আগে ভাঙাই। দেখো ধারাটাকে এইভাবে লেখা যায় যে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট। তো এটাকে আমি কি লিখতে পারি, দেখো log 2 প্লাস এখানে লেখা যায় log 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার হলে এই যে 4 আসে, ঠিক আছে। এরপর এখানেও লেখা যায় log 2 এর কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে। তো এখন এই যে পাওয়ার আছে, log তো তোমরা করছো সূচক লগারিদম, সেটার ক্ষেত্রে এই পাওয়ার থাকলে সেটা বেজে চলে আসে। তাহলে এখানে log 2 প্লাস এখানে 2, এই যে পাওয়ারটা এটা বেজে চলে আসবে। তাহলে এখানে log 2 থাকলো, আর এখানে থাকলো কত log 2, আর এখানে চলে আসলো 3, এই, ঠিক আছে। এই ছিল ধারাটা। এখন এটাকে কি করতে হবে, এখান থেকে কি কমন যায়, log 2 কমন যায়। log 2 যদি আমি কমন নিই, এখানে আছে log 2, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে এই log 2 কমন নিয়েছি আছে 2, এখানে log 3, মানে এখানে log 2 কমন নিয়ে নিয়েছি থাকবে 3, তারপর প্লাস ডট 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 ডট। এরকম কয়টা পদ পর্যন্ত, 10টি পদ পর্যন্ত, ঠিক আছে। এরকম 10টি পদ পর্যন্ত চলতে থাকবে। এখন এইটা কি পাইতেছি, দেখো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেয়েছি। হ্যাঁ, এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে একটা সূত্র ছিল n × n + 1 / 2। তাহলে এটা দেখতেছি যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সমষ্টি নির্ণয় করব কিভাবে। এখানে থাকলো log 2 থাকলো, আর এর ক্ষেত্রে হবে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যে সূত্রটা, তাহলে এখানে n এর মান কত, 10টা পদ আছে, অর্থাৎ n এর মান 10। তাহলে সূত্রটা আমাদের এরকম ছিল n × n + 1 / 2, এরকম ছিল সূত্রটা, ঠিক আছে। তাহলে এখানে log 2, আর এখানে থাকে n এর মান 10 প্লাস ইনটু 10 প্লাস 1 / 2, ঠিক আছে। তাহলে এখানে 10 আর 1 11, 11 10 কে 10, হ্যাঁ 10। তাহলে log 2 আর এইটা গুণ করলে কত আসবে, 10 আর 1 11, 11 10 কে 110, 110 / 2, ঠিক আছে। তাহলে এখানে কত থাকবে, log 55, তাহলে log 2⁵ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে log 55 হবে। তাই 55টা পাওয়ার আছে, বেজে লিখতে পারি। তাহলে 55 log 2, ঠিক আছে। এরকম ভাবেও রাখতে পারি, এখানেও রাখতে পারি आंसर। তাহলে এটা বুঝতে পারছো, যদি লগ থাকে তাহলে সেখান থেকে আমরা যে সূচক লগারিদম আছে সেই অনুযায়ী একটু ক্যালকুলেশন করে নেব। তারপর সেই ধারাটা সেইটা থেকে একটা ধারা আসবে, হয়তো সেটা থেকে তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারাও আসতে পারে, অথবা n সংখ্যক বর্গের সমষ্টি সূত্রটাও আসতে পারে, অথবা n সংখ্যক ঘনের সমষ্টিও আসতে পারে, এরকম ভাবে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি বর্গ আসতো, এখানে স্কয়ার 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 আসতো, তাহলে সেক্ষেত্রে আমরা স্কয়ারের সূত্রে এটা n সংখ্যক বর্গের সমষ্টি সূত্রটা দিতাম। আর এখানে যদি ঘন আসতো, যে কিউব a কিউব b কিউব c কিউব এরকম আসতো, তাহলে এখানে এই সূত্রটা ব্যবহার করা হতো, ঠিক আছে। তো এরকম তিনটে সূত্র দিয়ে ব্যবহার করে অঙ্কগুলো করা যায়। এই ছিল কি 14 নাম্বারটা। তারপর দেখো 15 নাম্বারটা অঙ্ক আছে কি, log 2 log 16 log 512, log 2 log 16 15 নাম্বার
log 2 log 16 log 512। প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা আছে, এটার 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটার ক্ষেত্রে সেম, এই আগে যে অঙ্কটা করাইলাম একই রকম 14 নম্বরটার মতোই। যেমন এটাকে লেখা যায় কি log 2 প্লাস log, আচ্ছা এখানে দেখো তো 2 এখানে আছে 16, 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 2 এর পাওয়ার 4 নাকি? 2 গুণ 4 4 গুণ 8 গুণ 16, 2 এর পাওয়ার 4 প্লাস তাহলে log 2 এর পাওয়ার 512 কত হয়? টু এর পাওয়ার 8 আসে না, 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার 8 হয় না, তাহলে হবে 2 এর পাওয়ার 9 দিয়ে দেখি কত আসে। 2 এর পাওয়ার 9, আচ্ছা হ্যাঁ 2 এর পাওয়ার 9 এ 512 আসলো, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 9 প্লাস ডট 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 12টি পদ, এরকম 12টি পদ পর্যন্ত যাবে। তাহলে এখানে লেখা যায় কি log 2 প্লাস log 2, এখানে 4 বেজে ছিল, পাওয়ারে ছিল, বেজে চলে আসছে, প্লাস log 2 এখানে 9 এই পাশে নিয়ে আসো, 9 এই পাশে নিয়ে আসলাম, আর এখানে 12টি পদ। তো এখানে আবার কি কমন যায় সেই আগেরটার মতন, তোমার কি বলে log 2 কমন যায়। log 2 কমন গেলে কি থাকবে, এখানে প্রথম পদ থাকবে 1 প্লাস এখানে থাকবে 4 প্লাস এখানে থাকবে 9 প্লাস ডট 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 12টি পদ পর্যন্ত এরকম হবে। তাহলে এখানে দেখো থাকলো কি log 2, আর এখানে এটাকে লেখা যায় 1 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস ডট 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 12টি পদ, ঠিক আছে। তাহলে দেখো এইটা কিন্তু এরকম করতে করতে কত পর্যন্ত যাবে, 12 পর্যন্ত। এখন 12টি পদ যেহেতু এরকম আসতেছে, এখানে 12 এর উপরও স্কয়ার আসবে, অর্থাৎ এটা কি বর্গের সমষ্টি দেখতে পাচ্ছি। এখানে log 2 তো থাকবে, আর এটা হলো বর্গ হইতেছে, দেখো 1 এর স্কয়ার 1, 4 এর স্কয়ার, ও এটা তো 2 এর স্কয়ার হবে, 2 এর স্কয়ার হবে, ঠিক আছে 2 এর স্কয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসতেছে এটা, n সংখ্যক এই যে 1 2 3 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এর বর্গের এই যে স্কয়ার আছে এর বর্গের সমষ্টি আসতেছে। অর্থাৎ এখানে একটা সূত্রটা কি, এই সূত্রটা হবে n সংখ্যক বর্গের সমষ্টির সূত্র কি এইটা। তো এখানে log 2 থাকলো, আর n সংখ্যক বর্গের সমষ্টির সূত্রটা কি, এটুকের ক্ষেত্রে বসাইতে পারি আমরা n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড 6, ঠিক আছে এইটা। তো এই সূত্রটা যদি হয় তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি, এখানে লিখি কয়টি, 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি, ঠিক আছে 12টি পদের সমষ্টি। তাহলে এখানে কি থাকলো log 2 থাকলো, আর এখানে মানগুলো বসাই। এখানে n এর মান 12, কারণ 12টা পদ আছে, 12 যোগ 1, আর এখানে 2 ইনটু 12 প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে এখানে কি থাকলো log 2 থাকলো, আর এখানে 12 আর 13, তাহলে এখানে 12 গুণ থাকলো, আর এখানে 13 গুণ, এখানে 2 দুগুণ 12 দুগুণ 24, 24 আর 25, 25 আর নিচে থাকে 6, তাহলে 12 দিয়ে 6 যদি 6 দিয়ে 12 যদি কাটি তাহলে 2 আসে, ঠিক আছে। তাহলে 13 গুণ 2 গুণ 25, 13 গুণ 2 গুণ 25, ঠিক আছে 13 গুণ 2 গুণ 25, তাহলে এটা কত আসবে, তাহলে এখানে আছে 650, ঠিক আছে। এখানে তাহলে আসলো 650 log 2
লগ 2 আর এখানে আসে 650, 650 এই পাশে নিয়ে আসো, 650 আর লগ 2, ঠিক আছে। তাহলে এটা কি ছিল? এটা ছিল 12টা পদের সমষ্টি, তবে এখানে কি আসছিল? বর্গের সমষ্টি ছিল, ঠিক আছে। আর এর আগে যেটা বলছি সেটা ছিল কি যেন বলে, ঘনের মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ছিল আগেরটা। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা ছিল 16 নম্বর প্রশ্নটা, 2 4 8 16, 2 4 8 16, এটা কি বলা হয়েছে? 2 4 8 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো। পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো, ঠিক আছে। এই ধারাটার কত বলা হয়েছে? এই ধারাটা বলছে n সংখ্যক পদের সমষ্টি 254, তার মানে n এর মান নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখন দেখি ধারাটি আগে কি ধারা আসে সেটা আগে দেখি। এখানে প্রথম পদ a ইকুয়াল কত? 2, ঠিক আছে। আর এখানে সাধারণ অনুপাত বের করবে, সাধারণ অনুপাত কত? 4 আছে, তাই না? 4 ডিভাইডেড 2 অর্থাৎ 2 আসলো। এটা অবশ্যই কি 1 এর চেয়ে ছোট, এটা ঠিক আছে, 1 এর চেয়ে ছোট। তার মানে এখানে বড় কি? আর বড়। তাহলে এখানে আর বড় যেটা আছে সেই সূত্রটা হবে, অর্থাৎ এইটা। তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে মনে করি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 254, ঠিক আছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা বসাও, a into r to the power n minus 1 divided r minus 1 equal 254। তো এখানে মানগুলো বসাইলাম, এখন মানগুলো বসা। 2 আর এর মান আছে কত? এখানে এর মান আছে 2 ইনটু আর এর মান আছে 2, 2 এর পাওয়ার n minus 1 ডিভাইডেড এখানে আর এর পাওয়ার আছে 2 minus 1 আর ইকুয়াল 254। এখন এখানে বিয়োগফল 1 থাকে আর এখানে আছে 2 টু দি পাওয়ার n minus 1 থাকে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n minus 1 ইকুয়াল, আর এখানে নিচে থাকে 1, হ্যাঁ, আর এটার সাথে 254 এর 2 দিয়ে ভাগ। কেন? এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করে নিচে 1 থাকে, নিচের 1 আর লেখা লাগে না, আর এখানে 2 আছে গুণাকার, এই শেষে ভাগ হয়ে গেল। 254 এর ভাগ করলে কত আসবে? 126 নাকি? তাহলে 2 টু দি পাওয়ার n minus 1 ইকুয়াল 127, 2 টু দি পাওয়ার n ইকুয়াল 127 যোগ 1, এখানে প্লাস 1 ছিল, এখানে মাইনাস 1, মানে এখানে মাইনাস 1 ছিল, এই পাশে এসে প্লাস হয়ে গেল। 2 টু দি পাওয়ার n ইকুয়াল কত? 128। এখন 128 আসলে এখন দেখতে হবে 2 এর পাওয়ার কত হইলে 128 হয়। তাহলে আমরা উভয় পক্ষ থেকে মানে 2 বাদ দিতে পারবো, ঠিক আছে। তাহলে 2 এর পাওয়ার 8 মানে 128 না, 2 এর পাওয়ার 8 না, 6 না 7, 2 এর পাওয়ার 7 এ 128, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 এর পাওয়ার 7, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? উভয় পক্ষ থেকে 2 বাদ, তাহলে n ইকুয়াল 7, অর্থাৎ 60টা পদের সমষ্টি হবে কত? 256, ঠিক আছে। দেখো 17 নম্বর প্রশ্নটা কি ছিল? যে এই একটা ধারা আছে, ধারাটার 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে ধারাটার প্রথম পদ কি? a ইকুয়াল কত? 2, আর সাধারণ অনুপাত r ইকুয়াল কত? -2 ডিভাইডেড 2,
ঠিক আছে, অর্থাৎ -1 আসলে এটা অবশ্যই কি সমষ্টি যেতে না, তাহলে এটা আর এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট অবশ্যই। ঠিক আছে, আর এর মান 1 এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে এখন কি n সংখ্যক পদের সমষ্টি, এখানে কে বড়, 1 বড়, অর্থাৎ এই প্রথম সূত্রটা হবে। এখন n সংখ্যক পদের সমষ্টি বলছে না, 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি, এটা পদের সমষ্টি কি a r টু দি পাওয়ার 1 মাইনাস r এর পাওয়ার এইটা হবে 2n প্লাস 2। ঠিক আছে, ডিভাইডেড 1 মাইনাস r। এখন দেখো মানগুলো বসাই, a এর মান কত আসে 2, 1 মাইনাস r এর মান বসাও, r এর মান -1, তাই না, -1 আর এটার পাওয়ার 2n প্লাস 2। ঠিক আছে, ডিভাইডেড 1 মাইনাস আর এর মান -1। আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় কি আছে, এরকম আরো একটা অঙ্ক আগে করানো হয়েছিল। দেখো 2n প্লাস 2, এটা n এর মান 2 × 1 প্লাস 2, তুমি n এর মান যাই বসাও দেখবা সব জোর আসবে। এখানে যদি এর মান 2 বসাই তাহলে এখানে আসলো কত 6, 2 × 3 বসাই তাহলে 3 × 6 = 8। তাহলে দেখো n এর মান আমি যাই বসাইতেছি না কেন, n এর মান এখানে আমি যাই বসাই, জোর বিজোর যাই বসাই সেখানে কিন্তু জোরেই আসতেছে, তাই তো। তাহলে মাইনাসের পাওয়ার যদি জোর হয়, এই যে মাইনাস, মনে করো -1 এর পাওয়ার যদি জোর হয় 8 হইলো, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর পাওয়ার 8 মানে 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 2 থাকলো আর এখানে 1 মাইনাস, আর এখানে কি থাকলো মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তাহলে এখানে 1 হয়ে গেল। এটার কারণে এখানে যত তুমি যাই বসাও সেটাই আসবে, আর এখানে মাইনাসে মাইনাসে 1 আছে আর মাইনাস মাইনাস প্লাস 1 1 2, তাহলে এই 2 2 বাদ যায়। ঠিক আছে, আর এখানে দেখো -1 কত 0, তাহলে অর্থাৎ 0 মান আসলো। তাহলে এখানে কি n সংখ্যক মানে এতটুকু এই সংখ্যক পদের সমষ্টি আসবে কি 0 আসবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল 17 নম্বর। তারপর 18 নম্বর প্রশ্নটা দেখো, তো 18 নম্বর প্রশ্নটা কি আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যক পদের সমষ্টি। এটা দুইটা প্রশ্ন একসাথে বলছি কি, তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি যদি 441 হয় সেক্ষেত্রে n এর মানটা নির্ণয় করতে হবে। n এর মান নির্ণয় করে ওই যে n এর মান যেটা পাবা সেই কয়টা পদের আবার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে দেখো n সংখ্যক গণের সমষ্টির সূত্র কোনটা, এইটা, এই যে n × n + 1/2 এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, n সংখ্যক গণের সমষ্টি আমরা কি জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত দেওয়া আছে 441। এখানে প্রশ্ন মতে লিখতে পারো, কারণ এখানে বলা হয়েছিল যে n সংখ্যক গণের সমষ্টি কর এটা। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা কি n × n + 1/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 441
441, ঠিক আছে। তো এখানে থেকে আমরা n এর মান বের করব, একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে ভিতরটা গুণ করে দাও, n দ্বারা গুণ করলে n স্কয়ার আসবে। হ্যাঁ, n স্কয়ার, আর 1 রে গুণ করলে কত আসবে? 1 রে গুণ করলে n আসবে, আর নিচে থাকে 2 ইকুয়াল, এটা রুট ছিল না, স্কয়ার ছিল, রুট দিয়ে দেই, রুট দিয়ে দিলে এখানে কত আসবে? রুট 441 21 আসে, ঠিক আছে। তো এটা 441 এর রুট দিয়ে দিলাম, এখানে স্কয়ার বাদ দিলাম, ঠিক আছে, 441। এখন দেখো তো এই স্কয়ার বাদ দিয়ে একপাশে রুট হয়ে গেল। এখন থাকলে এখানে n প্লাস n থাকলো, আর এখানে থাকলো 21। এখন এখানে 2 আছে কি আকার? ভাগ, এই পাশে সে 21, এই পাশে ভাগ আছে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে n স্কয়ার প্লাস n ইকুয়াল, এখানে 21 দুগুণ 42, এই পাশে নিয়ে আসো, 42 মাইনাসের হয়ে যাবে, প্লাসের ছিল মাইনাসের হয়ে গেল। এখন এটাকে কি করব আমরা? মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়মটা কি? মিডল টার্মের নিয়মটা হলো তুমি ফার্স্টেরটা লাস্টেরটা মানে এমন ভাবে ভাঙাইতে হবে, মাঝেরটা এমন ভাবে ভাঙাইতে হবে সেই দুইটা গুণ করলে ফার্স্টেরটা মাঝেরটা লাস্টেরটা গুণ করলে যেটা হবে, আবার যোগ বিয়োগ করলে সেই মাঝেরটাই হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে n স্কয়ার প্লাস আমি ভাঙাইতে পারি 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল 0। তাহলে দেখো এই যে 6 আর 7 যদি গুণ করি, 6 7 42, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 42 n স্কয়ার আসবে। আবার যদি এই প্রথমটা শেষেরটা গুণ করি যে তোমার n স্কয়ার আর 42, তাহলে 42 n স্কয়ার আসে। আবার দেখো 7n থেকে যদি 6 বিয়োগ করি, একটা প্লাস n থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কমন যায়? n কমন যায়, থাকবে কি n প্লাস 7, আর এখান থেকে মাইনাস 6 কমন যায়, থাকবে কি n মাইনাস n প্লাস 7 থাকবে। এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে এখানে লেখা যায় n প্লাস 7, লেখা যায় n মাইনাস 6 ইকুয়াল 0। এখন হয় n প্লাস 7 ইকুয়াল 0, মানে একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে এখানে n ইকুয়াল -7, আর n ইকুয়াল -7 হবে না। কেন হবে না? কারণ এখানে n হলো কি? n হলো পদ সংখ্যা, আর পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না, কিন্তু পদের মান ঋণাত্মক হইতে পারে, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। তারপর এখানে অথবা কি আছে? n-6 ইকুয়াল 0, তাহলে n ইকুয়াল প্লাসের 6 আসে, অর্থাৎ n এর মান 6। এখন 6টা পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। এখন 6টা পদের সমষ্টি নির্ণয় করি। এখন দেখো এই যে n পাইলাম 6, এখন 6টা পদের সমষ্টির সূত্র কি? স্বাভাবিক সংখ্যা, 6টা স্বাভাবিক সংখ্যার সূত্র কি? n * n + 1 ডিভাইডেড 2 নাকি? হ্যাঁ 2। তাহলে এখানে কত? n হলো 6 * 6 + 1 ডিভাইডেড 2, তাহলে 6 আর 1 কত? 7, 7 আর 6 7 42, 42 ডিভাইডেড 2 অর্থাৎ 21। তাহলে 6টা পদের সমষ্টি আসবে কত? 21 আসবে। তাহলে এখানে কি নির্ণয় করতে বলেছিল? যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া ছিল 441, সেখান থেকে n এর মান নির্ণয় করতে বলছে। n এর মান যত পাবো সেই সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, সেই সংখ্যক পদের সমষ্টি হয়ে গেল। এইটা ছিল 18 নম্বর প্রশ্নটা। এখন 19 নম্বর প্রশ্নটা দেখো। 19 নম্বর n সংখ্যক, একই রকম প্রশ্ন এটাও। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি দেওয়া আছে 225 এবং n সংখ্যক মান, মানে n এর মান কত এবং ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্নটার নাম আসলেই তো হইতো 19 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে এখানে 225 হলে n এর মান নির্ণয় করো। n এর মান
কত এবং n এর মান কত এবং কি বলছে বলছে ওই সংখ্যক বর্গের সমষ্টি নির্ণয় করো ওই সংখ্যক বর্গের সমষ্টি ওই সংখ্যক বর্গের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি করব ওই যে আগেরটার মতোই n সংখ্যক বর্গের সমষ্টি কত 256 লিখব প্রশ্নমতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225। ঠিক আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে 225। তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সূত্রটা বসাই দিই। সূত্রটা কি n * n + 1 / 2। ঠিক আছে, ঘনের সমষ্টি। হ্যাঁ, তাহলে স্কয়ার আছে স্কয়ার ইকুয়াল 225। ঠিক আছে, তো সেই আগেরটার মতো এখানে গুণ করা 2 দ্বারা গুণ করলে কি আসবে 2n + n ডিভাইডেড আর এখানে থাকে কত 2। ঠিক আছে, টু থাকলো। এখন এইখানে স্কয়ার আছে স্কয়ার এই পাশে এখানে কি করলাম n2। হ্যাঁ, তো এখানে স্কয়ার আছে স্কয়ার বাদ দিই 225 এর উপর রুট পড়বে। তাহলে এখানে 2n + n 225 এর রুট কত 15। তাহলে এখানে 15 আর এখানে 2 ছিল ভাগ, এই পাশে সে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2n + n - 30। কেন -30 হলো? এই পাশে ছিল এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে তো 2n কেন, এখানে তো n² হবে, এটা ছিল n²। ঠিক আছে, তো এখন এটা কি করতে হবে, এটাও মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, তো এটা মিডল টার্ম করতে পারি n² + 6n - 5n - 30 = 0। তাহলে দেখো হয় কিনা, এখানে 5 আর 6 গুণ করো -30n² আসবে, আর এটা গুণ করো -30n² আসবে, আর এটা বিয়োগ করো একটা n থাকবে। তাহলে এখান থেকে n কমন যায়, n কমন গেলে কি হবে n + 6, আর এখান থেকে -5 কমন যায়, থাকবে কি n + 6 থাকবে ইকুয়াল 0। তাহলে এখন n + 6 * n - 5 = 0। এখন দেখো এখানে কি একাধিক রাশির গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হয়। ঠিক আছে, তাহলে n - 5 = 0 হবে। তো এখানে n = কত -6 আসে, আর এটা হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ n এর মান ঋণাত্মক হইতে পারবে না, কারণ n হলো পদ সংখ্যা। তাহলে n = 5 পেলাম আমরা, n = +5 পেলাম। এখন এখানে বলছে 5টা, মানে এই যে সংখ্যক পাবা ওই n সংখ্যক পদের আবার বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন আবার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি সূত্রটা কি? বর্গের সমষ্টি সূত্র হলো n * n + 1 / 2 * 2n + 1 / 6। ঠিক আছে, এটা হলো n সংখ্যক বর্গের সমষ্টি। তো এখন দেখো এখানে n এর মান কত পেয়ে আছে 5। তাহলে 5 * 5 + 1, আর এখানে 2 * 5 + 1 / 6। তো এখানে দেখো কত আসে 5 * এখানে 5 আর 1 6 এখানে 5 দুগুণে 10 আর 1 11 / 6। তাহলে এই 6 আর এই 6 বাদ যায়, তাহলে এখানে 5 11 55। ঠিক আছে, এইটা ছিল এটার অ্যানসার। তাহলে 55 হবে কি n সংখ্যক পদের সমষ্টি, বর্গের সমষ্টি হবে 55। আচ্ছা, তারপর প্রশ্নটা দেখো 20 নাম্বারটা দেওয়া আছে। দেখাও যে এই যে একটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি ইকুয়াল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ, মানে এটার সমষ্টি দেখাইতে বলছে সমান। তার মানে আমরা একে কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব।
লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 এর কিউব, এরকম 10 কিউব পর্যন্ত হবে। তাহলে এটা দেখতেছি যে n সংখ্যক ঘনের সমষ্টি। তাহলে এখানে দেখতেছি n কত, n আছে 10, 10টা পদ। অর্থাৎ সূত্রটা কি, n সংখ্যক ঘনের সমষ্টি সূত্র কি 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড 2, ঠিক আছে, এর স্কয়ার। তাহলে এখানে 10 আর 1 11, ও স্কয়ার, হ্যাঁ স্কয়ার। তাহলে 10 আর 1 11, 11 গুণ 10 ডিভাইডেড 2 এর স্কয়ার। তাহলে 11 এর স্কয়ার কত, 10 আর 1 11, 110, 110 ডিভাইডেড 2 এর স্কয়ার, অর্থাৎ 55 এর স্কয়ার। 55 স্কয়ার কত আসে, 50 3025 আসবে, ঠিক আছে। তাহলে এটা পাইলাম 3025, ঠিক আছে, 3025 পাওয়া গেল এটা। তো রাইট হ্যান্ড সাইডটা এভাবে করে দেখি। রাইট হ্যান্ড সাইড এটা কি আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটা কত 10 নম্বর পদ পর্যন্ত, এর আবার স্কয়ার। তাহলে এটা কি দেখো, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা তার আবার স্কয়ার, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার যোগফল আছে বা সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি n প্লাস n, n প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এর আবার এই যে হোল স্কয়ার ছিল, এই কারণে হোল স্কয়ার। তো এখানে কত n এর মান বসা 10 ইন্টু এখানে 10 প্লাস 1 আর ডিভাইডেড 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে 55 আসবে। তাহলে 55 এর স্কয়ার, অর্থাৎ এখানে কত 3025। তাহলে প্রমাণিত, ঠিক আছে। এইটা প্রমাণ করতে বলা হয়েছিল, বলছে যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করো। আচ্ছা, এই ছিল 20 নম্বর প্রশ্নটা। এরপর 21 নম্বর প্রশ্নটা দেখো। 21 নম্বরটা কি আছে, আচ্ছা 21 নম্বর প্রশ্ন আছে a কিউব b কিউব এখানে n কিউব পর্যন্ত গেছে। তো 1 2 3 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট ডট n কিউব ডিভাইডেড, নিচে আছে বর্গ না স্বাভাবিক সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n এই পর্যন্ত আছে। আর এখানে হলো এটা ইকুয়াল 210 হলে, 210 হলে n এর মান কত, ইকুয়াল 210 হলে n ইকুয়াল কত, ঠিক আছে, এটা নির্ণয় করতে বলা আছে। তাহলে এটি ইকুয়াল 210 যদি হয়, তাহলে দেখো এখানে আমরা সূত্রটা বসে, এটা কি গণের সূত্র। গণের সূত্র কি, গণের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 এর হোল স্কয়ার। এটা কিসের সূত্র, গণের সূত্র। আর এখানে স্বাভাবিক সংখ্যা দেখতে পাইছি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, ঠিক আছে। এটা ইকুয়াল কত 210, এটা ইকুয়াল 210। তো এখানে দেখো এইখানেও যেটা আছে এখানেও সেটা, কিন্তু এখানে কি স্কয়ার আছে আর এখানে স্কয়ার নাই। তাহলে এইখানে একটা আছে, এখানে দুইটা, একটা কাটলে কত থাকবে, এখান থেকে এখানে দেখো এইটা আর এইটা কিন্তু মিলে, এখানে এটার উপরে স্কয়ার নাই, এখানে তার মানে এই সম্পূর্ণটা আছে একটা আর এই সম্পূর্ণটা আছে দুইটা, তার মানে একটা একটা বাদ যাবে এখানে। তাহলে থাকবে কত n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, ঠিক আছে, ইকুয়াল 210। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন 2 দ্বারা এখানে ভাগ আছে গুণ হয়ে যাবে, আর এখানে n দ্বারা গুণ হবে n স্কয়ার প্লাস n, আর এখানে 200 402 গুণ 210। তাহলে এখানে থাকে n স্কয়ার প্লাস n, আর এখানে 420 এই পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে গেল ইকুয়াল 0। এখন এটা মিরর টার্ম করতে হবে। মিরর টার্ম কিভাবে করব, 420 রে ভাঙাই, দেখো কি আসে 2 দিয়ে 210, আবার 2 দিয়ে দাও 105, কত 105 নাকি 105, 105 রে 5 দিয়ে দাও, কত আসে 21, 3 দিয়ে দাও 7। তাহলে এটা ভাঙাইতে হবে কত কত,
2 দুগুণে 4, 4 5 20 আর 3 7 21। তাহলে 20 থেকে দেখো 21 থেকে যদি আমি 20 বিয়োগ করি অর্থাৎ 1 থাকবে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে কত n স্কয়ার প্লাস 21n মাইনাস 20n ইকুয়াল মাইনাস 420 ইকুয়াল 0। ঠিক আছে, তো এখানে 21 আর 20 গুণ করো 420 আসবে, আর এই যে যোগ বিয়োগ করলে যে একটা n থাকবে, তাহলে এখানে n কমন যায় থাকবে কি n মাইনাস 21 প্লাস 21, এখানে মাইনাস 20 কমন যাবে থাকবে n প্লাস 21 ইকুয়াল 0। তো এখান থেকে আবার কমন যায় n প্লাস 21 কমন যায়, আর থাকে কি n মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে হয় n ইকুয়াল মাইনাস 21 আর একটা হবে n ইকুয়াল 20। তাহলে এই মানটা হইতে পারে না, কেন n এর মান মাইনাস হইতে পারে না, n এর মান অর্থাৎ 20। তাহলে 20টা পদের সমষ্টি কত হবে, 20টা পদের সমষ্টি না সমষ্টি না n হবে 20। এখানে n এর মান নির্ণয় করতে বলছে, n হবে 20। আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন আছে? এরপর দেখো এই অধ্যায় সৃজনশীল অঙ্ক আছে কয়েকটা, 2-3টা। তো আজকে সময়ের কারণে আমি সৃজনশীলগুলো শেষ করতে পারতেছি না। তো আগামী ক্লাসে বা এই যে আমি যে অধ্যায়গুলো সবগুলো সমাধান করাইতেছি, এই সমাধান করাইতেছি এইগুলো প্রতিটা চ্যাপ্টারের উপর আবার সৃজনশীল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।